আজ আপনাদের একটি হৃদয় ছুঁয়ে যাওয়া ইরানি মুভির গল্প শোনাবো। মুভির নাম হেলসম্যান, যার অর্থ হচ্ছে জাহাজের কাণ্ডারি। দুই বন্ধুর বন্ধুত্ব আর একটি পুরনো জাহাজের গল্প এটি। এই মুভিটি যে আপনার হৃদয় ছুঁয়ে যাবে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, তবে পুরো গল্পটি যদি আপনি মন দিয়ে না দেখেন তাহলে হয়তো অনেক কিছুই মিস করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই দূর থেকে একটি ছেলে সাইকেল চালিয়ে আসছে। সে অনেক হাঁপাচ্ছিল। তারপর সবকিছু অন্ধকার হয়ে যায় আর এই মুভির নাম লেখা ওঠে হেলমসম্যান। এই ছেলেটির নাম হাসান। সে আমাদের মুভির অন্যতম প্রধান চরিত্র। হাসান দেখতে পায় দূরে একটি পরিত্যক্ত জাহাজের উপর কয়েকজন লোক হাঁটাহাঁটি করছে। এই পরিত্যক্ত জাহাজটা মূলত তাদেরই। ওই লোকগুলোর মধ্যে হাসানের বড় ভাই আহমেদও ছিল। সে মূলত জাহাজটি বিক্রি করার চেষ্টা করছে। হাসান তার সাইকেলটি নিয়ে দৌড়ে সেখানে যায় আর সে তার বড় ভাইকে জিজ্ঞেস করে এই লোকগুলো কারা, ওনারা এখানে কি করছে, আর তুমি ইঞ্জিন রুমে কিভাবে ঢুকলে, আমাকেও ইঞ্জিন রুমের চাবিটা দাও। বড় ভাই আহমদ বলে, অনেক কষ্টে এই লোকগুলোকে ম্যানেজ করেছি, এখন কোনো উল্টাপাল্টা কথা বলবি না। হাসান বলে, আর তো মাত্র 7টা দিন বাকি, তারপর না হয় তুমি জাহাজটি বিক্রি করো। আহমেদ বলে, 7 দিন কেন, আর একটা দিনও আমি অপেক্ষা করব না। বছরের পর বছর অপেক্ষা করছি, আর শোন, বাবা কোনোদিনও ফিরে আসবে না। হাসান বলে, আমার বিশ্বাস বাবা ফিরে আসবে, আর তো মাত্র 7টা দিন বাকি, এই কয়েকটা দিন তো অপেক্ষা করো। আমাদের বড় বোন তো এই জাহাজ বিক্রির পক্ষে না। আহমেদ বলে, দেখ আমি তোদের সবার বড়, বাবার পরে তার সকল দায়িত্ব এখন আমার। কিন্তু হাসান বাধা দিতেই থাকে। তখন আহমেদ বলে, দেখ তোর ভাবি প্রেগনেন্ট, এই পরিবেশে সে কিভাবে বাচ্চা জন্ম দিবে, তুই এখন বাসায় যেয়ে সব গোছগাছ করে নিবি। আমরা বাড়িটা বিক্রি করে দিয়েছি, আমরা এখান থেকে শহরে চলে যাব। কিন্তু হাসান বলে, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই থাকবো। দুই ভাইয়ের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এরপর বড় ভাই আহমেদ তার বাইকটি উঠিয়ে সেখান থেকে চলে যায়। হাসান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরের দৃশ্যে দেখা যায় হাসান সাইকেল চালিয়ে তাদের বাড়ির দিকে আসছে, আর সে বাড়ির সামনে এসে দেখতে পায় তার বড় ভাই সত্যি সত্যি বাড়িটি বিক্রি করে দিয়েছে। এমনকি বাড়ির ছোটখাটো সকল জিনিসও সে বিক্রি করে দিচ্ছে। হাসান কিছুই বুঝতে পারছে না। সে বাড়ির মধ্যে প্রবেশ করে। সেখানে তার ভাবি আর বড় বোনও ছিল। হাসান তার বড় বোনের মুখের দিকে তাকিয়ে আছে, আর তার বড় বোনও তার মুখের দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। হাসান বুঝে গিয়েছে এই বাড়িটা এখন আর তাদের নেই। সে খুব শান্তভাবে ঘরের মধ্যে প্রবেশ করে আর অশ্রু ভেজা চোখে ঘরের চারপাশটা দেখতে থাকে। এরপর সে যায় নিজের রুমে। সেখানে তার একটি পুরনো বাক্স ছিল। সেই বাক্সের মধ্যে ছিল তার বাবার একটি জামা আর মায়ের হাতে বোনা একটি চাদর। সে সবকিছু নিয়ে তাদের সেই পুরনো লঞ্চে চলে আসে। বাবার জামাটি সে লঞ্চের উপরে ঝুলিয়ে দেয়। এরই মধ্যে তার বড় ভাই আহমদ সেখানে চলে আসে। সে রাগান্বিত ভাবে চিৎকার করে হাসানকে বলতে থাকে, তুই এখনো এখানে কি করছিস? ওদিকে পিকআপ রেডি, তোর ভাবি পিকআপে বসে আছে, এক্ষুনি নেমে আমাদের এখনই যেতে হবে। হাসান বলে, আমি কোথাও যাচ্ছি না, আমি সমুদ্রেই থাকবো আর বাবার জন্য অপেক্ষা করব। বড় ভাই আহমেদ বলে, তুই কি পাগল হয়ে গিয়েছিস? এটাকে তোর সমুদ্র মনে হচ্ছে? এটা একটি ধুধু মরুভূমি, এখানে আর কখনোই পানি আসবে না। হাসান তার বড় ভাইয়ের সাথে ঝগড়া করতে থাকে। তখন হাসানের বড় ভাই রেগে উঠে যায় জাহাজের মধ্যে। সে হাসানকে ধরার চেষ্টা করতে থাকে আর হাসানও তার হাত থেকে পালানোর চেষ্টা, কিন্তু একসময় হাসান হেরে যায়। তার বড় ভাই তাকে ধরে ফেলে। পরের দৃশ্যেই দেখা যায় শুকনো মরুভূমির মধ্য দিয়ে সামনে পিকআপ চলছিল আর হাসান আর তার বড় ভাই পিছনে বাইকে ছিল। হাসান বুদ্ধি করে বড় ভাইয়ের পকেট থেকে একটি চাবি বের করে পথের মধ্যে ফেলে দেয় আর পেছন থেকে সে তার বড় ভাইকে বলতে থাকে, ভাইয়া টের পেলাম তোমার পকেট থেকে একটি চাবি পড়ে গিয়েছে। বড় ভাই প্রথমে কোনো পাত্তা দেয় না, কিন্তু পরক্ষণই সে যখন পকেটে হাত দেয় সে দেখে আসলে সত্যি তার চাবিটা পড়ে গিয়েছে। সে সাথে সাথেই তার বাইকটা ব্রেক করে। তখন সামনের পিকআপটাও ব্রেক করে। বড় ভাই পিকআপ ড্রাইভারকে বলে, আপনারা যেতে থাকেন। এটা বলে বড় ভাই আহমেদ বাইক ঘুরিয়ে তার চাবিটি খুঁজতে যায়, কিন্তু চাবি খোঁজার সময় সে তার ছোট ভাই হাসানের হাত শক্ত করেই ধরে রেখেছিল। তখন হাসান বুদ্ধি করে বলে, ভাইয়া ওই যে চাবি। এটা বলে হাসান তার হাত ছাড়িয়ে দৌড়তে থাকে আর বড় ভাই আহমেদ এবার তার পিছু পিছু বাইক নিয়ে ছুটতে থাকে। দুই ভাইয়ের মধ্যে এক রেস হচ্ছিল। বড় ভাই হাসানকে ধরার অনেক চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই হাসানকে ধরতে পারছিল না। তখন বড় ভাই বুদ্ধি করে তার বাইকটি ফেলে দেয় আর সে মাটিতেই শুয়ে থাকে। হাসান বুঝতে পারে না যে তার বড় ভাইয়ের কি হয়েছে। সে ভাবে তার বড় ভাই হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে। হাসান দ্বিধাদ্বন্দ্বের মাঝে তার বড় ভাইয়ের পাশে যায়। তখন তার বড় ভাই তাকে ধরার চেষ্টা করে, কিন্তু এবারও হাসান ছুটে যায়। এবার তার বড় ভাই অনেক রেগে যায়। সে চিৎকার করে বলতে থাকে, তোর ভাবি তোর জন্য অনেক চিন্তা করবে, তোর ভাবি অসুস্থ না থাকলে তোকে আমি যেভাবেই হোক না কেন ধরতাম। সে চিৎকার করে হাসানের উদ্দেশ্যে বলতে থাকে, শোন, আগামী 3 দিন পর আমি আবারও এখানে ফিরে আসব, আর এর মধ্যে যদি বাবা না ফিরে আসে তোর পা ভেঙে আমি শহরে নিয়ে যাব। বড় ভাই আহমেদ তার পকেট থেকে কিছু টাকা ছুঁড়ে ফেলে বলে, এই টাকা নিয়ে তুই বড় বোনের বাসায় চলে যাস। দৃশ্য পরিবর্তন হয়। হাসান তাদের পুরনো বাসার সামনে বসেছিল। তাদের বাড়িটা সামনে থেকে আটকানো ছিল, তাই সে বাইরে বসে অপেক্ষা
করছিল, কিন্তু রাত গভীর হয়ে আসলে বুনো শিয়ালরা চিৎকার করতে থাকে। হাসান তখন ভয় পাচ্ছিল। সে ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করে। দৃশ্য পরিবর্তন হয়। সকালবেলা কেউ এসে হাসানের ঘুম ভাঙায়। সে তাদের বাড়ির সামনের একটি পরিত্যক্ত বোটের মধ্যে ঘুমিয়েছিল। এই ছেলেটি হাসানকে জিজ্ঞেস করছে, তুমি এখানে কি করছো? হাসান বলে, আমি এখানে কি করছি মানে, এটা আমাদের বাড়ি। হাসান এবার ওই ছেলেটির বাবা মায়ের উদ্দেশ্যে চিৎকার করতে থাকে, কিন্তু লোকটি ছিল খুবই ভদ্র। সে হাসানকে বলে, এটা তোমাদের বাড়ি ছিল? হাসান বলে, এটা আমাদের বাড়ি ছিল, এখনো আছে। লোকটি বলে, তাহলে তো আমি তোমাদের অতিথি। হাসান বলে, আপনি আমাদের কেউ না। তখন ওই লোকটির ছেলে হাসানকে বাধা দেয়। সে বলে, তুমি আমার বাবার সাথে এমন ব্যবহার করবে না। এরপর এই বাচ্চা দুটো নিজেদের মতো করে ঝগড়া করতে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। হাসান অনেকগুলো চাবি নিয়ে তাদের পুরনো ইঞ্জিন রুমটা খোলার চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। তখন সে দূর থেকে দেখতে পায় তার বড় বোন এদিকেই আসছে। হাসানের বড় বোন এসে হাসানকে বলে, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, আর খাওয়া শেষে তুই আমার সাথে আমাদের বাড়িতে যাবি। কিন্তু হাসান রাগ করে জাহাজ থেকে নেমে যায়। তখন তার বড় বোন তার উদ্দেশ্যে চিৎকার করে বলতে থাকে, দেখ, বাবা চলে যাওয়ার পর থেকে আমাদের বড় ভাই আহমেদ আমাদের অনেক খেয়াল রেখেছে। ও আমাদের জন্য বাবার সকল দায়িত্ব পালন করেছে। ও আমাদের এবং তোর অনেক ভালো চায়। তাই বড় ভাই যে ডিসিশন নেয় সেটাই মেনে নে। তখন হাসান তার বড় বোনের দিকে ঘুরে তাকায় আর বলে, আপু, তুমিও তো 2 দিন আগে এই জাহাজ বিক্রির পক্ষে ছিলে না? আর যদি জাহাজ বিক্রির প্রয়োজনই হতো তাহলে বাবাই তো বিক্রি করতে পারতো। বাবা যখন বিক্রি করেনি তাহলে আমরা কেন বিক্রি করছি? আর তো মাত্র কয়েকটা দিন বাকি। আমার বিশ্বাস বাবা ফিরে আসবে। এটা বলে হাসান সেখান থেকে বাজারে চলে আসে। তারপর সে তাদের পুরনো বাসার সামনে যেয়ে সেখানে থাকা বাল্বটি ভেঙে ফেলে। এরপর জাহাজে ফিরে এসে সে আপন মনে গান গাচ্ছিল আর জাহাজটি পরিষ্কার করছিল। কিছুক্ষণের মধ্যে সে একটি গ্লাস ভাঙার শব্দ পায়। সেই ছেলেটি এসে হাসানদের জাহাজের একটি গ্লাস ভেঙে দিয়েছে। হাসান অনেক রেগে যায়। সে জাহাজ থেকে লাফ দিয়ে নিচে নেমে ছেলেটিকে তাড়া করতে থাকে। ছেলেটিও দৌড়াতে থাকে। সে কিছুটা নিরাপদ দূরত্বে যেয়ে হাসানকে বলতে থাকে, তুমি যদি আর কখনো আমাদের বাসার সামনের বাল্ব ভেঙেছো তাহলে তোমাদের এই ভাঙারি জাহাজের সকল জানালা আমি ভেঙে ফেলবো। এটা শুনে হাসান আরো খেপে যায়। সে এবার ছেলেটিকে আরো জোরে তাড়া করতে থাকে। ছেলেটি তখন দৌড়ে এসে তাদের বাড়ির মধ্যে ঢুকে যায় আর দরজা আটকে দিয়ে হাসানের উদ্দেশ্যে হাসতে থাকে। ছোট বাচ্চাদের ঝগড়া আসলে যেমন হয় আর কি। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন সকালবেলা আবারও হাসান আর সেই ছেলেটি মুখোমুখি। হাসান আগে থেকে ছেলেটির জন্য অপেক্ষা করছিল আর এই ছেলেটি স্থানীয় স্কুলে যাচ্ছিল। হাসানকে দেখে ছেলেটি অনেক ভয় পায়। তারপর সে সজোরে দৌড় দেয় আর হাসানও তাকে পেছন থেকে তাড়া করতে থাকে। দৌড়তে দৌড়তে ছেলেটি স্কুলের কাছাকাছি পৌঁছে যায় আর দ্রুত সে স্কুলের মধ্যে ঢুকে যায়। টিচার তাকে বসতে বলে। মূলত টিচার হচ্ছে এই ছেলেটিরই বাবা। সে স্কুলে নতুন এসেছে। সে তার ছেলেকে ক্লাসের অন্যদের সাথে পরিচিত হতে বলে। আর এই প্রথম আমরা এই ছেলেটির নাম জানতে পারি। তার ভালো নাম ছিল মোহাম্মদ হাতেমি। সবাই তাকে নাজি বলে ডাকতো। টিচার সবার উদ্দেশ্যে বলছিল, আমরা উত্তরের রাবদান শহর থেকে এখানে এসেছি। এই জায়গাটির নাম উর্মিয়া, আর এখানে যে সাগরটি ছিল তার নাম ছিল উর্মিয়া লেক। টিচার বোর্ডে একে একে বাচ্চাদের ভৌগোলিক অবস্থান বোঝাচ্ছিল আর এই উর্মিয়া লেকটি কেন শুকিয়ে গিয়েছে তা বলছিল। জানালার ওপাশে থাকা হাসান খুব মনোযোগ দিয়ে ব্ল্যাকবোর্ডের ম্যাপটি দেখছিল। একসময় স্কুল ছুটি হয়ে যায়। সবাই স্কুল থেকে বের হয়। নাজি তার বাবার সাথেই বাসায় ফিরছিল। দৃশ্য পরিবর্তন হয়। হাসান তার সাইকেল নিয়ে যখন ফিরছিল সে হঠাৎ করে শুষ্ক লেকের পানির মধ্যে নাজিকে দেখতে পায়। নাজি গান গাচ্ছিল আর গোসল করছিল। হাসান খুব ধীর পায়ে পা টিপে টিপে তার পেছনে যেয়ে দাঁড়ায় আর একটি ঢিল ছুঁড়ে মারে। নাজি হাসানকে দেখে অনেক ভয় পায়। সে পানির মধ্যেই দৌড় দেয় আর তার পিছু পিছু হাসানও দৌড় দেয়। আর এরপরেই দুটি বাচ্চা অনেকক্ষণ কাদার মধ্যে মারামারি করে। নাজি কাদামাখা অবস্থায় বাড়িতে ফিরে আসে। তার এই অবস্থা থেকে তার মাতাকে জিজ্ঞেস করে, তোর এমন অবস্থা কেন? আর তুই এই অবস্থায় ঘরের মধ্যে ঢুকবি না। আমি সারাদিন কষ্ট করে ঘরটাকে পরিষ্কার করেছি। নাজি এসে সামনের দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আর বলে, আমি এই এলাকায় এক মুহূর্ত থাকতে চাই না। আমি আবদানে ফিরে যেতে চাই। মা বলেন, তোর ইচ্ছে হলে তুই একা চলে যা, আমরা এখানেই থাকবো। নাজি বলে, এখানের কোনো মানুষ ভালো না। ওই ছেলেটা আজ আমার সাথে মারামারি করেছে। মা বলেন, ও তো একটি বাচ্চা ছেলে। নাজি বলে, ও আমাকে চোর বলেছে। আমরা নাকি ওদের বাড়িটা চুরি করেছি। আর কতদিন আমরা এভাবে থাকবো মা? বাবা এক এক সময় এক এক জায়গায় চাকরির জন্য যায়। আমাদের কি কোনোদিন স্থায়ী ঠিকানা হবে না, নাকি সারা জীবন যাযাবরের মতো ঘুরে বেড়াবো? এগুলো বলে নাজি রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর সে একটি উঁচু জায়গায় এসে চুপচাপ বসে থাকে। তখন হঠাৎই তার চোখ যায় হাসানদের সেই জাহাজের দিকে। হাসানকে মূলত তার বড় ভাই জোর করে নিতে এসেছে, কিন্তু হাসান কোনোভাবেই যাবে না। নাজি দূর থেকে এই বিষয়গুলো দেখছিল আর পরক্ষণেই দেখা যায় নাজি সেখানে চলে গিয়েছে। সে হাসানের বড় ভাইকে বলছে, আপনি আমার বন্ধুকে ছেড়ে দিন। হাসানের বড় ভাই বলছে, তুমি আবার কে? আমি হাসানকে এখান থেকে নিতে এসেছি। আমি ওর বড় ভাই। আমাদের মাঝে তুমি নাক গলাতে এসো না। নাজি বলে, আমি 1 থেকে 3 গুনবো। এর মধ্যে যদি আপনি ওকে না ছাড়েন তাহলে আপনার ভাগ্যে খারাপ কিছু আছে। হাসানের বড় ভাই আহমেদ তাচ্ছিল্য করে বলে, তুমি 1 থেকে 3 না, 1 থেকে 10 পর্যন্ত গোনো। নাজি গুনতে থাকে 1 থেকে 3 পর্যন্ত। তার গোনা শেষ হলে সে যে বড় ভাই আহমেদের উপর ঝাঁপিয়ে পড়ে। সে আহমেদের ঘাড়ের উপর চেপে বসেছে
আর হাসানকে বলছে তুমি হাত ছাড়িয়ে এখান থেকে এক্ষুনি পালাও, আমি তোমার বড় ভাইকে সামলে রাখছি। হাসান কোনোভাবে সেখান থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়, আমরা নাজিকে দেখতে পাই। সে খুব রাগান্বিত ভাবে তার ব্যাগটি গোছাচ্ছিল। তার ভাব দেখে মনে হচ্ছিল সেই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে চায় না। এদিকে সামনের রুমে বসে তার বাবা তাকে অনেক বকাঝকা করছিল, কারণ সে আজ একটি ক্লাস টেস্টে 20-এর মধ্যে মাত্র 3 পেয়েছে। এদিকে নাজিও আজ অনেক রেগে আছে। সে তার বাবাকে বলে, বাবা তুমিও তো আমাকে মিথ্যা বলে এখানে এনেছো। তুমি এখানে আসার আগে বলেছিলে এখানে সাগর রয়েছে, কোথায় সেই সাগর? এখানে তো শুধু ধুধু মরুভূমি। আমি আবাদানে ফিরে যেতে চাই। ঝগড়ার মাঝে নাজি লক্ষ্য করে তাদের বাসার সামনে সেই নষ্ট হয়ে যাওয়া বাল্বটিকেও ঠিক করে দিয়েছে। নাজি বুঝতে পারে যে এটা হাসানের কাজ। পরদিন সকালবেলা হাসান যখন ঘুম থেকে উঠে তার মুখে আর মাথায় পানি দিচ্ছিল, তখন হঠাৎই সে পাশে লক্ষ্য করে একটি নতুন কাঁচের টুকরো। নাজি ওদিন রাগ করে যে কাঁচটি ভেঙেছিল তার জন্য সে নতুন একটি কাঁচের টুকরো রেখে গিয়েছে। হাসান এটা বুঝতে পারে। সে সাথে সাথে নাজিদের বাসায় চলে যায় আর তার মাকে জিজ্ঞেস করে নাজি কোথায়। নাজির মা হাসানকে বলে ও তো স্কুলে গিয়েছে। হাসান সাথে সাথেই তার সাইকেল নিয়ে রওনা হয় নাজির স্কুলের দিকে। সে অনেক জোরে সাইকেল চালাচ্ছিল। স্কুলে পৌঁছে সে সেই জানালার কাছে এসে দাঁড়ায়। নাজির বাবা বাচ্চাদের পড়াচ্ছিলেন। তিনি হাসানকে দেখতে পেয়ে বলেন তুমি ভিতরে এসে বসো। হাসান বলে তার দরকার নেই, আপনার ছেলে নাজি কোথায়? বাবা বলেন ওকে তো বাসায় দেখে এসেছিলাম, ওর নাকি শরীরটা ভালো না, তাই আজ স্কুলে আসেনি। হাসান আর সেখানে এক মুহূর্তও দাঁড়ায় না। সে সাথে সাথে নাজিকে খুঁজতে বের হয় আর পথের মধ্যে সে নাজিকে দেখতে পায়। নাজি ব্যাগ নিয়ে কোথাও যাচ্ছিল। হাসান পেছন থেকে বলে তুমি কোথায় যাচ্ছ? নাজি বলে সেটা কি তোমাকে বলতে হবে, নাকি এই পথটাও তোমার বাবা কিনে রেখেছে? হাসান বলে তুমি এভাবে কেন কথা বলছো? তুমি কি আবারও মারামারি করতে চাচ্ছ? নাজি বলে আমি তোমার জানালা ভেঙেছিলাম, ফেরত দিয়ে এসেছি, এখন আমাদের সবকিছু সমান সমান। হাসান বলে আমি তোমার সাথে কথা বলতে চাই। নাজি বলে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। হাসান বলে তুমি বাচ্চাদের মতো কেন করছো? নাজি আসলে অনেক রেগেছিল। সে হাসানকে বলে তুমি আর আমাকে ফলো করবে না। হাসান দাঁড়িয়ে থাকে আর নাজি হাঁটতে থাকে। তখন পেছন থেকে হাসান তাকে বলে কাল আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। পরের দৃশ্যেই দেখা যায় হাসান একা একা বসে জাহাজের রঙিন লাইটগুলো ঠিক করছিল, কিন্তু যখন সে লাইন দিতে যায় সে ইলেকট্রিক শক খায়। আর এটা দেখে জানালার ওপাশে দাঁড়িয়ে থাকা নাজি হেসে দেয়। নাজিকে এখানে দেখে হাসানের মুখেও হাসি ফোটে আর আমরা বুঝতে পারি এই দুটো বাচ্চার মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছে। আর এরপরে হাসান নাজিকে এই শুকিয়ে যাওয়া সমুদ্রের গল্প বলতে থাকে। আমার মায়ের সমুদ্র অনেক ভালোবাসতো। সে প্রত্যেক দিন সকালবেলা সমুদ্রের পাড়ে বসে থাকতো। আমার বাবা মায়ের বিয়েটাও আমাদের জাহাজেই হয়েছে। আমাদের জাহাজটি যাত্রীতে সবসময় ভরপুর থাকতো। জাহাজ যখন এখান থেকে ছেড়ে যেত মা হাত নেড়ে সবাইকে বিদায় জানাতো। বাসায় সবসময় বিভিন্ন অতিথিতে ভরপুর থাকতো। কিন্তু যখন থেকে এই সমুদ্র শুকাতে শুরু করলো আমার মাও ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করলো। সে কারোর সাথে কথা বলতো না, পুরোটা দিন সমুদ্রের পাড়ে বসে থাকতো। একসময় সমুদ্রটি সম্পূর্ণ শুকিয়ে যায়। এরই মধ্যে আমার মা ওই পৃথিবী ছেড়ে চলে যান। মায়ের মৃত্যুর পরে বাবা অনেক ভেঙে পড়েছিল, কারণ সে অনেক চেষ্টা করেছিল এই সমুদ্রকে বাঁচাতে। সে অনেক সরকারি অধিদপ্তরে চিঠি লিখেছিল, কিন্তু সেই চিঠিগুলোর কোনো উত্তর আসেনি। সে না পেরেছিল মাকে বাঁচাতে, না পেরেছিল এই সমুদ্রকে। একদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন জানতে পারি বাবা বাড়ি থেকে চলে গিয়েছেন। কেউ বলে তিনি কাজের সন্ধানে গিয়েছেন, কেউ বলে মনের কষ্টে গিয়েছেন, কেউ কেউ তো বলে সে মারা গিয়েছে। ভাইয়া মাঝে মাঝে বলতো বাবা ফিরে আসবে, আর এতটা দিন পর সেও আশা ছেড়ে দিয়েছে। কিন্তু আমার বিশ্বাস আমার বাবা অবশ্যই ফিরে আসবে, কারণ আমার বাবা এই জাহাজটাকে অনেক ভালোবাসতো। বাবার কাছ থেকে শুনেছি এই জাহাজটা আমার দাদার বাবার ছিল, তারপর সে আমার দাদাকে দিয়েছিল, আর তারপর পেয়েছিল আমার বাবা। আমার বাবার প্রত্যেকটা জন্মদিন আমরা এই জাহাজের উপরেই পালন করতাম। আর মাত্র 5 দিন পরে আমার বাবার জন্মদিন। আমার বিশ্বাস আমার বাবা ওই দিন অবশ্যই ফিরে আসবে। নাজি বলে এটা তো খুবই ভালো খবর, তোমার তো খুশি হবার কথা, তোমার বাবা ফিরে আসছে। হাসান বলে হ্যাঁ, কিন্তু আমাদের জাহাজের এই অবস্থা দেখলে বাবা অনেক কষ্ট পাবেন। তুমি কি আমাকে সাহায্য করবে এই জাহাজটা ঠিক করতে? নাজি বলে হাসান তুমি অভয় দিলে তোমাকে একটি কথা বলতাম, কিন্তু তোমাকে প্রমিস করতে হবে তুমি রাগ করবে না। হাসান বলে তুমি বলো। নাজি বলে তোমাদের এটা এখন আর জাহাজ নেই, এটা এখন একটা লোহা লক্করের জঞ্জাল। জঞ্জাল শব্দটা শুনে হাসান অনেক রেগে যায়। সে বলে তোমার সাহস হলো কিভাবে এটাকে জঞ্জাল বলতে? এটা আমাদের পরিবারের অনেক ভালোবাসার একটি বস্তু। নাজি বলে তুমি আমার উপর রাগ করছো কেন? হাসান তখন তাকে দুর্ব্যবহার করে সেখান থেকে তাড়িয়ে দেয়। হাসান যে একা একাই জাহাজটি নিজের মতো করে পরিষ্কার করতে থাকে। রাতের বেলা নাজির বাবা নাজিকে পড়াতে বসেছিল, কিন্তু নাজির মাথায় কিছুই ঢুকছে না। এটা দেখে তার বাবা তার উপর অনেক রাগ করে। এরই মধ্যে তাদের দরজায় কেউ কড়া নাড়ে। নাজি উঠতে গেলে তার বাবা তাকে ঝাড়ি দেয় আর বলে আমি যাচ্ছি, তুমি মন দিয়ে পড়ো। নাজির বাবা যে দেখতে পায় দরজায় হাসান দাঁড়িয়ে আছে। সে নাজির সাথে দেখা করতে এসেছে। নাজির বাবা হাসানের সাথে খুব সুন্দর ব্যবহার করেন আর বলেন আমি নাজিকে ডেকে দিচ্ছি। কিন্তু ঘরের মধ্যে নাজি তার বাবাকে বলে বাবা আমি ওর সাথে এখন কথা বলতে চাই না, ওকে বলে দাও আমি ঘুমাচ্ছি। ভেতরে বসে বাবা নাজিকে বলে এটা মিথ্যে বলা হবে, তুমি
তুমি যে তোমার বন্ধুর সাথে দেখা করো। তখন নাজি মনের বিরুদ্ধে বাইরে বের হয়। সে বের হয়েই হাসানকে বলে, এত রাতে কেন এসেছো? হাসান বলে, আমি তোমার কাছে সরি, আমার তোমার সাথে ওভাবে ব্যবহার করা ঠিক হয়নি। নাজি বলে, ঠিক আছে, তোমার সরি অ্যাকসেপ্ট করলাম, আর কিছু বলবে? হাসান বলে, না। নাজি বলে, ঠিক আছে, গুড নাইট। নাজি ঘরের মধ্যে ঢুকতে গেলে হাসান পেছন থেকে তাকে আবারও ডাক দেয়। নাজি রাগান্বিত হয়ে বলে, আবার কি হয়েছে? হাসান বলে, তুমি কি আমাকে সাহায্য করবে? নাজি বলে, কি সাহায্য? হাসান বলে, তুমি কি জাহাজটা ঠিক করতে আমাকে সাহায্য করবে? নাজি মুখের উপরই বলে দেয়, না। এদিকে হাসানও নাছের বান্দা, সে নাজিকে নানাভাবে অনুরোধ করতে থাকে। হাসান বলতে থাকে, তুমি জাহাজ সম্পর্কে জানো, তুমি শুধু আমাকে দেখিয়ে দিবে আমি কিভাবে ঠিক করব। হাসানের বিনয়ী অনুরোধ নাজি আর ফেলতে পারে না, সে রাজি হয়। কিন্তু হাসানকে সে বলে, তার বাবা অনেক চালাক, তার চোখ যে সে কিভাবে ফাঁকি দিবে তার একটা ব্যবস্থা করতে হবে। বন্ধু রাজি হয়েছে দেখে হাসান তাকে জড়িয়ে ধরে। পরদিন সকালবেলা নাজির বাবা নাজিকে স্কুলে যাওয়ার জন্য তাড়া দিচ্ছিল, কিন্তু নাজি তার বাবার কোনো কথায় কোনো সাড়া দিচ্ছিল না। নাজিকে আজ কোনো একটা উপায় বের করে স্কুলে যাওয়া বন্ধ করতে হবে, কারণ সে তো আজ হাসানকে কথা দিয়েছে সে হাসানকে সাহায্য করবে। তখন হঠাৎ করে নাজি কিছু একটা ভেবে পেট চেপে ধরে চিৎকার করতে থাকে। তার ভাবটা ছিল এমন, সে পেটের ব্যথা একদম মরে যাচ্ছে। তখন নাজির মা দৌড়ে সেখানে আসে, আর পেছনে তার বাবাও। নাজির মা খুবই উদ্বিগ্ন, সে জিজ্ঞেস করে, তোর কোথায় ব্যথা করছে বাবা? কিন্তু নাজির বাবা বলে, সবকিছু তোমার ছেলের অভিনয়, স্কুলে না গেলে দেখবে তোমার ছেলের পেটের ব্যথাও কমে যাবে। নাজির মা বলে, দেখতে পাচ্ছ ছেলেটা অসুস্থ, এখন এমন কথা কেন বলছো? ও আজ স্কুলে যাবে না। পরের দৃশ্যেই দেখা যায় নাজি হাসানদের পুরনো জাহাজটাকে খুব ভালোভাবে দেখছে। এই জাহাজটা একসময় সমুদ্র ছাপিয়ে বেড়াতো। নাজি এসে জানালা দিয়ে হাসানকে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম এই জাহাজ কখনই ঠিক হবে না। এই জাহাজে না আছে কোনো কম্পাস, না আছে কোনো রাডার, এটা শুধুমাত্র একটি লোহার জঞ্জাল। হাসান বলে, তুমি সেই একই কথা আবারও বলছো। আমি তোমার কাছে সাহায্য চেয়েছি এই জাহাজটি ঠিক করার জন্য। নাজি বলে, ঠিক আছে, সবার আগে আমাদের জানতে হবে ইঞ্জিনটা আসলে কেমন আছে। দুই বন্ধু মিলে ইঞ্জিন রুমটা খোলার চেষ্টা করতে থাকে। তখন হাসান দূরে কাউকে দেখতে পায়, সে নাজিকে ইশারা করে। নাজি সেদিকে তাকিয়ে তার মুখটা চুপসে যায়। তার বাবা এদিকে আসছেন। নাজির বাবা তার উপর খুবই রেগেছিল, কিন্তু সে নাজিকে কিছুই বলছিল না। নাজি যে তাকে সরি বলে, বাবা, আমার বন্ধু আমার কাছে সাহায্য চেয়েছিল, সকালে যদি আমি অভিনয় না করতাম তাহলে তুমি আমাকে স্কুলে নিয়ে যেতে, কিন্তু গতকাল আমি ওকে ওয়াদা করেছিলাম ওকে সাহায্য করব। তখন নাজির বাবা কিছু না বলে সেখান থেকে চলে যান। এরপর দুই বন্ধু মিলে অনেকভাবে ইঞ্জিন রুমের তালাটা ভাঙার চেষ্টা করতে থাকে, কিন্তু তাদের কোনো চেষ্টাই সফল হচ্ছিল না। ক্লান্ত বাচ্চা দুটো বসে থাকে আর ভাবতে থাকে কিভাবে এই তালাটা খোলা যায়। এরপর তারা অন্যান্য পরিত্যক্ত জাহাজ থেকে বিভিন্ন প্রয়োজনীয় মালামাল আনতে থাকে। দুই বন্ধু জাহাজটি ঠিক করার জন্য বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে। কাজের ফাঁকে ফাঁকে তারা ক্লান্তি দূর করার জন্য গানও করে। হাসান জাহাজের দেয়ালে রং করছিল, তখন নাজি তার সাথে দুষ্টুমি করতে থাকে। তখন হঠাৎই দুই বন্ধু দেখতে পায় দূর থেকে নাজির বাবা আসছে, আর তার সাথে স্কুলের বাকি বাচ্চাগুলো। নাজির বাবা বাচ্চাদের বলেন, আজ তোমাদের ক্লাস এখানেই হবে, তোমরা সবাই যেয়ে তোমাদের বন্ধুদের সাহায্য করো। বাচ্চাগুলো খুশি মনে দৌড় দেয়। হাসান আর নাজির মুখে তখন হাসি ফোটে। সবাই মিলে একটানা কাজ করতে থাকে। পুরো জাহাজটিতে সবাই মিলে রং করছিল। নাজির বাবা বিষয়টি দেখে খুশি হন, তিনিও কাজে লেগে পড়েন। বাচ্চারা কাজ করার সময় নিজেদের মধ্যে অনেক মজা করছিল। পরের দৃশ্যেই দেখা যায় নাজির বাবা বাচ্চাদের পড়াচ্ছিলেন, হাসান বাইরে থেকে দেখছিল। তখন নাজির বাবা তাকে ভেতরে ডাকে, আর ক্লাসের সবার অনুরোধে হাসান ওই ক্লাসে পড়তে শুরু করে। পরদিন নাজি আর হাসান মিলে জাহাজের নোংরটা অনেক কষ্ট করে উপরে তোলে। এরপর তারা জাহাজের ভেতরে বসে আড্ডা দিচ্ছিল। নাজি হাসানকে সমুদ্রের অনেক গল্প শোনাচ্ছিল। নাজি তার চাচার সাথে সমুদ্রে মাছ ধরতে যেত, সেই সময় নানা অভিজ্ঞতা সে হাসানের সাথে শেয়ার করছিল। হাসান খুব মন দিয়ে বন্ধুর বলো গল্পগুলো শুনছিল। তখন হঠাৎই তারা দূর থেকে একটি বাইক আসার শব্দ শুনতে পায়। তারা দুজনই তখন বাইরে বের হয়। হাসানের বড় ভাই আহমেদ এদিকেই আসছেন। এটা দেখে তারা দুজনই অনেক ভয় পায়। বড় ভাই আহমেদ তার বাইকটি থামিয়ে চুপচাপ উপরে উঠে আসেন। তিনি জাহাজের চারপাশটা দেখছিলেন। হাসান ভয় পাচ্ছিল দেখে নাজি তার সামনে এসে দাঁড়ায়। সে আহমেদকে সালাম দেয়, কিন্তু আহমেদ একদম চুপচাপ। সে যে ভিতরে বসে। তারপর একটি দীর্ঘশ্বাস ফেলেন তিনি। তারপর তিনি আবারও বেরিয়ে যান। এই সময়ের মধ্যে আহমেদ তার মুখ থেকে একটি কথাও বলেননি। তিনি আবারও তার বাইকটি নিয়ে সেখান থেকে চুপচাপ চলে যান। বড় ভাই কিছু বলেনি দেখে এই দুটো বাচ্চার মুখে হাসি ফোটে। তারা আবারও পুরো উদ্যমে কাজ করতে শুরু করে। নাজিয়া জাহাজটা স্টার্ট দেওয়ার চেষ্টা করবে, সেই কথা সে চিৎকার করে হাসানকে জানায়। নাজি আল্লাহর কাছেও সাহায্য চায় যেন তার মান সম্মানটা রক্ষা পায়। এরপরে নাজি সকল সুইচ অন করে জাহাজটাকে স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। জাহাজটা কোনো শব্দ করছে না। সে কয়েকবারই চেষ্টা করে। নাজিকে দেখে খুবই হতাশ মনে হচ্ছিল। পরের দৃশ্যেই দেখা যায় দুই বন্ধু মরুভূমির মধ্যে আহমেদের পকেট থেকে পড়ে যাওয়া ইঞ্জিন রুমের সেই চাবিটি খুঁজতে থাকে, আর একসময় তারা সেই চাবিটি পেয়ে যায়। এরপর হাসান সেই চাবি দিয়ে ইঞ্জিন রুমটি খোলার চেষ্টা করে। নাজি সহ তাদের বাকি বন্ধুরা হাসানকে ঘিরে রেখেছে, আর ফাইনালি হাসান ওই চাবি দিয়ে ইঞ্জিন রুমটি খুলতে সক্ষম হয়। বাচ্চারা সবাই অনেক খুশি।
খুশি। ইঞ্জিন রুমের দরজা খোলা হয়, তারপর একে একে সবাই নিচে নেমে আসে, কিন্তু তারা সবাই একই দেখছে, ইঞ্জিন রুমে তো কিছুই নেই। নাজি তখন রাগ করে বলে, এই ইঞ্জিনবিহীন জাহাজের জন্য এত কষ্ট করলাম। সে রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। হাসান তাকে পেছন থেকে অনেক ডাকে। হাসানও আসলে অনেক হতাশ হয়ে পড়েছে। রাতের বেলা সে জাহাজের দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়েছিল। তখন হঠাৎই নাজি বাইরে থেকে তাকে চিৎকার করে ডাকতে থাকে। হাসান তাড়াতাড়ি করে জানালার কাছে যায়। নাজি তাকে চিৎকার করে বলছে, আরে বোকা, জাহাজ তো ইঞ্জিন ছাড়াও চালানো যায়, তার জন্য দরকার বড় একটি পাল। আমাদের অনেক বড় একটি কাপড় বানাতে হবে। পরদিন থেকে সকল বাচ্চারা মিলে কাপড় সংগ্রহ শুরু করে। হাসান জাহাজে কাজ করছিল, তখন হঠাৎই সে দেখতে পায় তার বড় বোন এদিকে আসছে। সে তাড়াতাড়ি যায় জাহাজে ওঠার সিঁড়িটা নিচে ফেলে দেয়। হাসান তার বোনকে জিজ্ঞেস করে, তুমি কেন এখানে এসেছো? তার বড় বোন বলে, তোকে দেখতে এসেছি। কেমন আছিস তুই? হাসান বলে, ভালো আছি। তার বড় বোন বলে, জাহাজটা দেখতে খুব সুন্দর লাগছে। গতকাল বড় ভাই আহমেদ আমাদের বাসায় এসেছিল। হাসান বলে, সে কি বলেছে? বড় বোন বলে, তুই কয়েকদিনের মধ্যে চাচা হতে চলেছিস, তোকে নিয়েও অনেক চিন্তা করে, আর 2 দিনের মধ্যে এখান থেকে চলে যাবে, কিন্তু এখনো সকল টাকা ম্যানেজ হয়নি। তুই জাহাজটা সুন্দরভাবে সাজিয়েছিস দেখে অনেক খুশি হয়েছে। আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম জাহাজটা বিক্রি না করতে। এটা বলে বড় বোন চুপ করে থাকে আর কাঁদতে থাকে। তখন হাসান বলে, কি হয়েছে আমাকে বলো। তখন তার বড় বোন কাঁদতে কাঁদতে বলে, তোর বড় ভাই বলেছে অনেক দেরি হয়ে গিয়েছে, জাহাজটা বিক্রি হয়ে গিয়েছে। এই কথা শুনে হাসানের পার নিচ থেকে যেন মাটিটা সরে গেল। তার চোখ দুটো পানিতে ছলছল করছিল। দুই ভাই বোন দুজনের দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়েছিল। পরের দৃশ্যেই দেখা যায় হাসান তার বাবার সেই জামাটির দিকে তাকিয়ে চিৎকার করছে। সে বলতে থাকে, বাবা, তুমি বিপদের মধ্যে ফেলে দিয়ে কোথায় গিয়েছো? ওরা জাহাজটা বিক্রি করে ফেলছে। তুমি কি জাহাজটাকে ভালোবাসো না? তুমি যেখানেই থাকো না কেন ফিরে আসো, জাহাজটাকে বাঁচাও বাবা। হাসান হাজার টনি মরুভূমিতে থাকাই জাহাজটি চিৎকার করতে থাকে আর দড়ি দিয়ে টানতে থাকে। তার চিৎকারে চারদিকে শুধু প্রতিধ্বনি হচ্ছিল। দৃশ্য পরিবর্তন হয়। নাজি হাসানকে খোঁজার জন্য জাহাজে এসেছে, কিন্তু সে জাহাজের মধ্যে হাসানকে দেখতে পায় না। তখন তার চোখ যায় নিচের দিকে। হাসান নিচে মাটিতে পড়ে আছে। অসুস্থ হাসানকে নাজিদের বাসায় নিয়ে আসা হয়েছে। সেখানে তার বোন আর ভাইও এসেছে। হাসানের বোন নাজির মাকে অনেক ধন্যবাদ জানায়। নাজির মা বলে, ধন্যবাদের কিছু নেই, ও তো আমারও ছেলে। বড় ভাই আহমেদ রেগে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে নাজি জাহাজটির কাছে যেয়ে দেখতে পায় সেখানে অনেকগুলো লোক মিলে জাহাজটিকে কেটে ফেলছে। সে চিৎকার করে সবাইকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার কোনো কথাই শুনছিল না। সে তাদের দিকে তখন ঢিলো ছুঁড়ে মারে। তখন জাহাজ থেকে একজন লোক নেমে নাজিকে তাড়া করতে থাকে। নাজি হাঁপাতে হাঁপাতে হাসানের বোনের বাসায় এসেছে। সে হাসানের বড় বোনকে বলছে, আপনারা যদি আপনাদের ছোট ভাইকে ভালোবেসে থাকেন তাহলে প্লিজ আপনারা জাহাজটা এখন কাটা বন্ধ করুন। এরপর নাজি সেখান থেকে হাসানের বড় ভাই আহমেদের কাছে আসে। তাকেও সে একই কথা বলতে থাকে, কিন্তু আহমেদ নাজির কোনো কথায় পাত্তা দিচ্ছিল না। তখন নাজি বলে, আপনি কেমন বড় ভাই? আপনি একটা স্বার্থপর। ছোট ভাইটা অসুস্থ, ও যদি জানতে পারে জাহাজটা কেটে ফেলা হচ্ছে তাহলে ওর কি হবে আপনি একবারও ভেবেছেন? নাজি অনেক কথা বলে আহমেদকে রাজি করায়। তারা দুজন মিলে জাহাজের কাছে ফিরে আসে। আহমেদ ওখানে থাকা লোকটিকে বুঝিয়ে 2 দিন জাহাজ কাটা বন্ধ করার ব্যবস্থা করে। দূর থেকে এটা দেখে নাজি অনেক খুশি হয়। ওই দিন রাতের বেলা হাসানের শরীরটা কিছুটা ভালো হতে শুরু করে। তার জ্ঞান ফিরে এসেছে। পরদিন সকালবেলা ওঠার সাথে সাথেই হাসান দৌড়ে জাহাজের কাছে চলে আসে। আর সে দূর থেকে জাহাজের দিকে তাকিয়ে থমকে যায়। আজ ছিল হাসানের বাবার জন্মদিন। জাহাজটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। হাসানকে বাজারে নিয়ে যাওয়া হয়, তার চুল কাটা হয় আর নতুন জামা কিনে দেওয়া হয়। সেই নতুন জামা পরে হাসান জাহাজের সামনে বসে অপেক্ষা করতে থাকে। তার বিশ্বাস আজ তার বাবা ফিরে আসবে। তার বাবার জন্য বাজার থেকে কেকও আনা হয়েছে। হাসান এক দৃষ্টিতে দূরে তাকিয়ে আছে। তার বড় ভাই আহমেদও বাইক নিয়ে সেখানে এসেছে। হাসান কারোর সাথে কোনো কথা বলছে না, সে শুধু অপলক ভাবে তাকিয়ে আছে। সময় কাটতে থাকে, অপেক্ষা বাড়তে থাকে হাসানের। এভাবে কেটে যায় কয়েকটি ঘন্টা। তার বাবার জন্য আনা কেকটি রোদের তাপে গলে গিয়েছে। বড় ভাই আহমেদ এবার পেছন থেকে বলতে থাকে, এখন এই ফাইজলামি বন্ধ করো। একটা মানুষ সবাইকে কষ্ট দিচ্ছ, এখন বাস্তবতায় ফিরে আসো। এই জাহাজটি বিক্রি হয়ে গিয়েছে, এটা এখন আর আমাদের নেই। আর যদিও আমাদের এই জাহাজটি থাকতো তাহলে শুকিয়ে যাওয়া সমুদ্রে তা কিভাবে চলতো? এটা তো কোনো সিনেমার গল্প না যে কোনোভাবে এখানে পানি চলে আসবে। বড় ভাই আহমেদ সেখান থেকে চলে যান। হাসান তখনও চুপচাপ বসেছিল। বাকিরাও একে একে পেছন থেকে যেতে শুরু করেছে। হাসান যেন নির্বাক হয়ে গিয়েছে। তার পাশে এসে তার বন্ধু নাজি বসে। সে হাসানকে বলে, আমি তোর জন্য গতকাল অনেক দোয়া করেছি। এমন যদি হতো আমার কোনো একটি ইচ্ছে এখন পূরণ হবে তাহলে আমি চাইতাম তোর মনের আশা যেন পূরণ হয়। হাসান কিছুই বলছে না, তার দু চোখ বেয়ে শুধু পানি পড়ছে। সে ধীরে ধীরে বাস্তবতাটা বুঝতে পারছে। মুভির এই দৃশ্যে হাসানের কান্না দেখে সত্যিই খারাপ লাগছিল। ওই দিন রাতের বেলা নাজি বালতি ভরে ভরে জাহাজের চারপাশে পানি ঢালতে শুরু করে। সে চিৎকার করে কাঁদছিল আর পানি নিয়ে আসছিল। সে তার সাধ্যমতো চারদিকে পানি ছেটাচ্ছিল। বাইরে দমকা হাওয়া বইছিল। বন্ধুর ইচ্ছে পূরণে এই বন্ধু যেন সকল সীমা অতিক্রম করতে চাইছে। পরদিন সকালবেলা হাসান আসে জাহাজের কাছে আর তার পা আটকে যায় জাহাজের পাশে পড়ে থাকা পানিতে। সে বুঝতে থাকে তার বন্ধু আসলে কি করেছে। হাসান জাহাজের মধ্যে যে
তার মায়ের হাতে বোনা সেই মাদুরটি আর দেওয়ালে থাকা ছবিটি নেয়। তারপর সে দেওয়ালে থাকা ইরানের ম্যাপের দিকে তাকায়। সেখানে হিসেব করে রেখেছিল এই মৃত সাগরে কিভাবে পানি আসতে পারে। এরপর হাসান সেখান থেকে বেরিয়ে আসে। সে চারপাশটা শেষবারের মতো দেখে নিচ্ছিল। কিছুক্ষণের মধ্যে সেখানে তাদের পিকআপটি চলে আসে। হাসানরা এখান থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছে। বড় ভাই আহমেদ হাসানকে ডাক দেয়। হাসানদের বিদায় জানাতে নাজিদের পুরো পরিবারও সেখানে এসেছে। নাজি অনেক কাজ ছিল তার বন্ধুর জন্য, কিন্তু সে হাসানকে কিছুই বলতে পারছিল না। হাসান গাড়িতে উঠে যায়, আর তখনই হঠাৎই হাসানের ভাবির পেইন শুরু হয়। সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে। হাসান এসে তার মায়ের হাতে বোনা সেই মাদুরটি ফ্লোরে বিছিয়ে দেয়। হাসানের ভাবিকে জাহাজের মধ্যে নিয়ে আসা হয়। পুরুষরা বাইরে অপেক্ষা করতে থাকে। নাজিকে বলা হয় পানি নিয়ে আসতে, আর হাসানকে বলা হয় এক টুকরো বড় কাপড় ম্যানেজ করতে। হাসান তখন দৌড়ে যেয়ে তাদের বানানো পাল থেকে বড় এক টুকরো কাপড় ছিঁড়ে ফেলে। সবাই বাইরে অপেক্ষা করছিল, আর তখন হঠাৎই একটি নবজাতক বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। হাসান আর নাজির মুখে এক প্রশান্তির হাসি ফোটে। তারা অনেক খুশি। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই গল্পটি আপনারা কতটা অনুভব করতে পেরেছেন আমি জানি না। আপনারা অবশ্যই কমেন্ট করে এই মুভি নিয়ে আপনাদের অনুভূতি আমাকে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি। তো ভালো থাকবেন আপনারা, দোয়া করবেন আমার জন্য।